We are all careful about those. Do not play with the armed forces. মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে করা হয় আল জাজিরার প্রতিবেদন। ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান সেনাপ্রধানের। বাংলা সংস্করণের রেকর্ডিং লন্ডনে। দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই শঙ্কা থাকে আঘাত আসার। একনেক সভায় প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান। এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে আছে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন। ৩৫ বার পেছালো শুনানি। বেগম জিয়ার অনুপস্থিতি নিয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এবং জাল কাগজপত্র দিয়ে ভল্ট থেকে গ্রাহকের ১১ কোটি টাকার স্বর্ণালংকার আত্মসাৎ। জড়িত সমবায় ব্যাংকের উপমহাব্যবস্থাপক সহ ৫ কর্মকর্তা দুদকের হাতে গ্রেফতার। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাইলা রহমান ইমা। উদ্দেশ্য প্রণীতভাবে বিভ্রান্তি ছড়াতে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রতিবেদনটি প্রচার করেছে আল জাজিরা। সকালে তেজগাঁওয়ে আর্মি অ্যাভিয়েশন গ্রুপের একটি অনুষ্ঠান শেষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এ বিষয়ে কথা বলেন। সেনাবাহিনী এই প্রতিবেদন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জানিয়ে জেনারেল আজিজ বলেন, সবাই সতর্ক রয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় গেল ১ ফেব্রুয়ারি প্রচারিত হয় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শীর্ষক একটি প্রতিবেদন, যেখানে বর্তমান সেনাপ্রধান ও তার পরিবার এমনকি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বিভিন্ন সরকারি ক্রয় সংক্রান্ত বিষয় উপস্থাপিত হয়। এটি প্রচারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে আলোচনার ঝড় ওঠে। প্রতিবেদনটি প্রচারের সময় যুক্তরাষ্ট্রে দাপ্তরিক সফরে ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ১২ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরলেও এই কদিনে কোনো কথা বলেননি এই ইস্যুতে। অবশেষে মঙ্গলবার সকালে আর্মি এভিয়েশন গ্রুপের বেসিক কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রতিবেদনটি নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, মিথ্যা বানোয়ার তথ্যের উপর ভিত্তি করেই উদ্দেশ্যমূলকভাবে নির্মিত হয়েছে এই প্রতিবেদন। The recent past started propaganda campaign to defame this very prestigious organization that is the army. We are all careful about those. We would like to give them a message, those vested groups, do not play with the armed forces. অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেন জেনারেল আজিজ আহমেদ। বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই কুচক্রী মহল এসব প্রচার করেছে। সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে। এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। বিভিন্ন জায়গা থেকে তারা কার্পিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারবে, বাট তাদের এই উদ্দেশ্য হাসিল হবে না। তার ভাইয়েরা মামলা থেকে অব্যাহতি পেয়েই দেশে এসেছিলেন উল্লেখ করে সেনাপ্রধান বলেন, তিনি বাহিনী ও সরকারের ভাবমূর্তি রক্ষা করেই কাজ করেন। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, আমি এপ্রিল মাসে গিয়েছিলাম। এখানে আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে। আমি সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীর ভাবমূর্তি, আমার অবস্থান, আমার দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। আল জাজিরার ওই প্রতিবেদনকে খারিজ করে দিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, অপপ্রচারকারীদের উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বা সংস্থা যারা আছে তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আল জাজিরার রিপোর্টের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি এ বিষয়ে ব্যক্তিগতভাবে আদালতে যেতে পারেন। ১ ফেব্রুয়ারি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় সম্প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক প্রতিবেদন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন মাধ্যম এমনকি রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা সমালোচনা। উত্থাপন হচ্ছে প্রতিবেদনের বিরোধিতা করে সরকারের কঠোর অবস্থান নেয়ার নানা মত। এই নিয়ে বিভিন্ন সময়ে কথাও বলেছেন সরকারের নীতি নির্ধারকরা।
মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এই নিয়ে কথা বলেন সরকারের গুরুত্বপূর্ণ 2 মন্ত্রণালয়ের মন্ত্রী। সচিবালয়ে নিজ দফতরে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, গণমাধ্যমে স্বাধীনতা বিশ্বাস করে বলেই আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো আইনি কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়নি। সরকারের পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেওয়ার সেই সিদ্ধান্ত হয়নি, কিন্তু কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি হাইকোর্টে যায় বা আদালতে যায়, সেই ক্ষেত্রে আদালত থেকে যদি আমরা কোনো নির্দেশনা পাই, আদালতের নির্দেশনা অবশ্যই আমরা সেটি পালন করব। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আল জাজিরার রিপোর্টে শুধু বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রথম দিনই বলেছেন তিনি এইগুলো সবগুলো করছেন এবং এটা আইনি ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এই সময় গণমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সরকার বিরোধী বিতর্কিত ডকুমেন্টারি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনের বাংলা সংস্করণের রেকর্ডিং লন্ডনে হয়েছে বলে প্রমাণ মিলেছে। বেশ কিছু অংশ সমন্বয়ের পাশাপাশি এতে কণ্ঠও দেওয়া হয়েছে ব্রিটেন থেকে। যারা কণ্ঠ দিয়েছেন তাদের মধ্যে কয়েকজন বিষয়টি স্বীকার করলেও অনেকেই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। সম্প্রতি প্রকাশ পাওয়া আল জাজিরার সরকার বিরোধী বিতর্কিত ডকুমেন্টারি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের সমন্বয় কাতার থেকে হলেও এর বেশ কিছু অংশের সমন্বয় ও সম্পাদনার কাজ হয়েছে লন্ডনে। তথ্যচিত্রটির বাংলা সংস্করণের রেকর্ডিং এই লন্ডন থেকেই হয়েছে বলেও প্রমাণ মিলেছে। আমি এখন দাঁড়িয়ে আছি টিভিটি সহ রেকর্ডিং স্টুডিওর সামনে। এখান থেকেই আল জাজিরার বিতর্কিত সেই ডকুমেন্টারির সম্পূর্ণ রেকর্ডিং হয় বলে ধারণা করা হচ্ছে। এবার শুনিনি ডকুমেন্টারির কিছু অংশ। He was personal bodyguard. He had direct contact with Hasina. এই পরিবারের 3 ভাই দণ্ডিত খুনি। বডিগার্ড আল জাজিরার ঘণ্টাব্যাপী তথা কথিত অনুসন্ধানী তথ্যচিত্রটা দেখার পর অনেকের মতো অবাক হয়েছিলেন তহিদ ফিতরাত হোসেনও। আমি বারবার শুনছি, বাংলাটা পাওয়ার পরে পুরো কনফার্ম হয়ে গেলাম যে না, এখানে মুরাদ আছেন, সাকলাইন আছেন এবং পিদাস বাবু আছেন। তবে এ বিষয়ে মুরাদ খান সহ আরও বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। আমি একটু মানসিকভাবে বেশ একটু সময় চাচ্ছি। কে ছিলেন ঘটনা শুরুর নেপথ্যের কারিগর? লিসা গাজী, যাকে অনেকে চেনেন নাট্যকর্মী ও লেখক হিসেবে। জানা যায় লিসা গাজী আগ্রহীদের তথ্যগুলো নিয়ে পুরো বিষয়টি সমন্বয় করেন। তবে লিসা গাজী সমন্বয়ের বিষয়টি অস্বীকার করে সময় সংবাদকে বলেন তিনি শুধুমাত্র ভয়েস ওভার দেওয়ার জন্য আগ্রহীদের তথ্যগুলো একটি এজেন্সিকে দিয়েছেন মাত্র। এটা একেবারে সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং তার পিছনে আরো অনেক ব্যাপার আছে। পৃথক গাড়িতে বিমানবন্দর থেকে ডকুমেন্টারিতে যারা ভয়েস দিয়েছেন তাদেরই একজন জিয়াউর রহমান সাকলাইন, যিনি সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন লন্ডনের একটি বাংলা টিভি চ্যানেলে। ভয়েস দেওয়ার সময়ের ছবি ও লোকেশন ট্যাগ করে ফেসবুকে তিনি গত 8 জানুয়ারি একটি পোস্ট করেন, যদিও পরে ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলেন সাকলাইন। আমি বাংলাদেশের মতো উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তাদের ধারণা করা হচ্ছে আল জাজিরার ডকুমেন্টারির বাংলা সংস্করণে তাসনিম খলিলের সাক্ষাৎকার এর অংশটুকু বাংলায় কণ্ঠ দেন সাকলাইন। এই বিষয়ে সাকলাইনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি। না প্লিজ, এই ব্যাপারে কোনো কিছু বলবো না এখন। পুরো ঘটনাটি ব্রিটেনের বাংলাদেশি সাংস্কৃতিক অঙ্গনে কলঙ্ক লেপন করেছে বলে ধারণা অনেকের। শুরু থেকে শেষ পর্যন্ত আল জাজিরা এবং যারা কণ্ঠ দিয়েছিলেন তারা পুরো বিষয়টি গোপন রেখেছিলেন। আর যারা মোটা অঙ্কের বিনিময়ে সমন্বয় করেছিলেন তারাও অনেকেই প্রগতিশীল ধারার। এখন দেখার বিষয় এর মাঝেও কি নতুন কোনো ষড়যন্ত্রের আভাস রয়েছে কিনা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই আঘাত আসার আশঙ্কা থাকে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন প্রসঙ্গে সরকার প্রধান বলেন, টিকা নিয়ে যখন গবেষণা চলছিল
তখনই বাংলাদেশ অগ্রিম টাকা দিয়ে রেখেছিল। এ কারণেই অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়েছে। অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, দেশ যখন এগিয়ে যায় তখনই নতুন আঘাতের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। কোভিড ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরুর সঙ্গে সঙ্গেই অক্সফোর্ডের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ, যার ফলে অনেক উন্নত দেশের মানুষ এখনও টিকা না পেলেও বাংলাদেশিরা পেয়েছে। দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়েছেন বলেও জানান সরকার প্রধান। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে করোনাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আর আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমন আমরা বিভিন্ন নির্দেশনা দিয়েছি, প্রণোদনা দিয়েছি, সাথে সাথে আমরা কিন্তু সেই করোনা প্রতিরোধে ভ্যাকসিন যেটা টিকা দেওয়া, সেটাও কিন্তু আমরা শুরু করেছি। অনেক উন্নত দেশও কিন্তু এখনও সেই ভ্যাকসিন আনতে পারেনি, কিন্তু আমরা জানি যে যখন এটা গবেষণা হচ্ছিল তখনই কিন্তু সব জায়গায় আমরা যোগাযোগ করেছি এবং অ্যাডভান্স টাকা দিয়ে প্রথমেই যেন আমাদের ভ্যাকসিনটা পাই এবং আবার দেশবাসীকে দিতে পারি, এবং আমরা তা করতে সক্ষম হয়েছি। দেশের অন্যান্য দুর্যোগ মোকাবিলার মতো কোভিডের প্রভাব কাটিয়ে দ্রুত সবকিছু আগের অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে আছে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় ৩৫ বারের মতো পেছালো এই মামলার শুনানি। রাষ্ট্রপক্ষের অভিযোগ, বেগম জিয়ার আইনজীবীদের বারবার সময় আবেদনে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। আর বেগম জিয়ার আইনজীবীদের দাবি, তাদের মক্কেল গুরুতর অসুস্থ হওয়ায় আদালতে হাজির হচ্ছেন না। মঙ্গলবার নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হয়ে অভিযোগ গঠন শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু আদালতের দেয়া তৃতীয় দফায় শেষ সময়সীমার দিনেও অনুপস্থিত বেগম জিয়া। মহামারীর মধ্যে বাইরে বের হওয়া নিরাপদ নয়, এই যুক্তিতে বিএনপি চেয়ারপারসনের পক্ষে ৩৫ বারের মতো সময় আবেদন করেন তার আইনজীবীরা। একই সঙ্গে ভার্চুয়ালি শুনানির প্রস্তাবেরও বিরোধিতা করেন তারা। ম্যাডাম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার পক্ষে আদালতে উপস্থিত হওয়া সম্ভব না। আর করোনা মহামারীর এই দ্বিতীয় ওয়েভে একজন বয়স্ক মানুষ, ম্যাডাম খালেদা জিয়ার মতো একজন বয়স্ক মানুষের জন্য আদালতে উপস্থিত থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবেদনটি মঞ্জুর করে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান ১৬ দিন সময় দিয়ে আগামী ২রা মার্চ অভিযোগ গঠন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এদিকে দুদক আইনজীবী বলছেন, ভার্চুয়ালি মামলার শুনানি করা সম্ভব হলেও বেগম জিয়ার আইনজীবীরা বিষয়টি এড়িয়ে যাওয়ায় প্রমাণ করে তারা মামলার বিচার কাজকে বিলম্বিত করতে চাইছেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৮ কোটি টাকা আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০১৮ সালে মোট ১১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রজাপতির আলোয় আলোকিত রাজশাহী নগরীর সিটি বাইপাস সড়ক। চীনের সাংহাই থেকে আনা এলইডি বাতির সুফল পাচ্ছেন নগরবাসী। এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোভিড টিকার দ্বিতীয় ডোজ ২ মাস পর দেওয়ার কথা জানানো হলেও এখনও সে বার্তা পৌঁছায়নি মাঠ পর্যায়ে। কেন্দ্রগুলোতে আজও দ্বিতীয় ডোজের তারিখ দেওয়া হয় ১ মাস পর। এদিকে গণটিকাদানের ৯ম দিনে হাসপাতালগুলোতে প্রত্যাশীদের ভিড়, তবে এসএমএস পেতে দেরি হওয়ার কথা জানালেন অনেকেই। টিকা নিতে ব্যাপক আগ্রহ আর উৎসাহী চিত্র দেখা যায় দেশজুড়ে গণহারে ভ্যাকসিন প্রয়োগের ৯ম দিনে। টিকা নেয়ার পর সবারই মতামত ছিল বেশ ইতিবাচক। কোভিড প্রতিষেধক নেয়ায় শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানান টিকাগ্রহীতারা। আর ব্যবস্থাপনা নিয়েও ছিল সন্তোষজনক চিত্র। আমার ভিতর কিন্তু কোনো প্রতিক্রিয়া মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমি আরো সুস্থ হয়েছি। আমি নিতে আসছি নিজের সুরক্ষা এবং পারিবারিক সবার সুরক্ষার জন্য। এটা হচ্ছে করোনার বিরুদ্ধে আমাদের একটা জয়ের চেষ্টা।
আমিও নিয়েছি, আধা ঘন্টা হয়ে গেল এবং এখন পর্যন্ত আমি কোনো সমস্যা বোধ করছি না। যেহেতু আসলে আমি একজন শিক্ষক, কলেজে যাব স্টুডেন্টদের কাছে, সুতরাং আমাদের নিজেদের নিরাপত্তা এবং ওদেরকেও সুরক্ষিত রাখার জন্য আমার মনে হয়েছে যে আমাদের টিকা নেওয়াটা অনেক বেশি জরুরি। টিকা নিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। সবার প্রতি আহ্বান ছিল কোভিড প্রতিষেধক নেয়ার। ভুল ধারণা যাদের আছে সেই ভুল ধারণা আপনাদের ভাঙতে হবে। এইটি কিন্তু আমি বলবো যে এটি একটা ভাগ্যের বিষয় যে আমরা টিকা দিতে পাচ্ছি। উন্নত দেশগুলো কিন্তু আপনারা সেইভাবে টিকা পাচ্ছে না, তারা দিতে পারছে না। আমি আমার ওয়াইফও দিয়েছে, আমাদের কোনো কমপ্লিকেশন হয়নি। আর আমার মনে হয় আমাদের সবাইকেই এই ভ্যাকসিনটা দেওয়া খুব প্রয়োজন। আমি কিন্তু কোভিড আক্রান্ত হয়েছিলাম, তো আমি জানি যে কোভিড আক্রান্ত হলে কেমন লাগে, এটার আফটার ইফেক্ট কতখানি। তবে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর টিকার দ্বিতীয় ডোজ 1 নয় 2 মাস পর দেওয়া হবে জানালেও এখনও সে নির্দেশনা পৌঁছেনি মাঠ পর্যায়ে। আমি যেহেতু এখনো কোনো পরিপত্র পাইনি, কোনো অথরিটি পাইনি, সুতরাং 4 সপ্তাহে আমরা দিচ্ছি। তবে এটা যদি 8 সপ্তাহ হয়, তাদের ফিরতি মেসেজের মাধ্যমে এক্স্যাক্টলি 8 সপ্তাহ করেই মেসেজ তাদের দিয়ে দেওয়া হবে। এদিকে ভিন্ন চিত্র কম নয়। নিবন্ধনে সপ্তাহখানেকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও টিকা নেয়ার খুদে বার্তা পাননি অনেকে। তাই কেন্দ্রে এসেও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বয়স্ক নাগরিক সহ অনেককে ফিরে যেতে হয়েছে টিকা না নিয়ে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শতকরা 92% এবং পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা 84% শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে তিনি একথা জানান। মন্ত্রী এ সময় প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে কাজের অগ্রগতির বিষয়ে বিভিন্ন খোঁজখবর নেন। 2022 সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেও উল্লেখ করেন তিনি। 72 ফুট প্রশস্ত 4 লেনের সড়ক পথ তৈরির কাজ 61 ভাগ এবং রেলপথ তৈরির কাজ 78 ভাগ শেষ হয়েছে। মূল সেতু নির্মাণ কাজের অগ্রগতি 92% আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 84%। আমরা আশা করছি এ গতি অব্যাহত থাকলে আগামী বছর ইনশাল্লাহ জুন মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে। আবারও মহাসড়ক উন্নয়নে বিশাল অঙ্কের অর্থ খরচ করতে যাচ্ছে সরকার। এবার ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে রূপান্তরে কিলোমিটার প্রতি 81 কোটি টাকা খরচের অনুমোদন দিল একনেক। যদিও এটিকে অস্বাভাবিক বলতে নারাজ পরিকল্পনা মন্ত্রণালয়। মন্ত্রী বলছেন, জোর করে প্রকল্পের খরচ কমাতে চায় না সরকার, তবে অনুমোদন দেয়া হবে না অযৌক্তিক কোনো ব্যয়ে। আজ 19,844 কোটি টাকার 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। জুবাইর ফয়সালের রিপোর্ট। সড়ক নির্মাণের দিক দিয়ে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় অনুমোদন দেয়া হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীত করতে। আর এই টাকা আসবে নির্দিষ্ট হারের সুদে এডিবির দেয়া 13,244 কোটি টাকার বিশাল অঙ্কের ঋণ থেকে, যা উন্নয়নশীল দেশে রূপান্তরের পর বাড়বে আরেক দফা। 209 কিলোমিটারের মহাসড়ক উন্নয়নে মোট ব্যয় 16,000 কোটি টাকা হিসেবে গড়ে কিলোমিটার প্রতি দাঁড়ায় 81 কোটি টাকায়। যদিও পরিকল্পনা মন্ত্রণালয় বলছে অন্য সড়কের তুলনায় কমানো হয়েছে এই প্রকল্পের খরচ। যখন প্রজেক্ট প্রথম পায় তারাও এটা স্ক্রুটিনি করে 900 কোটি টাকা ব্যয় কমিয়েছে। আমাদের প্ল্যানিং কমিশনে আসার পরে আমরা মোট 340 কোটি টাকা আরো কেনাকাটায় বিতর্কিত ব্যয় প্রস্তাবনা রেখেই 1 বছর সময় আর 31 কোটি টাকা বাড়িয়ে সভায় অনুমোদন দেওয়া হয়েছে বেতারের সিলেট কেন্দ্রের উন্নয়ন প্রকল্প। 534 কোটি টাকা আর 1.5 বছর সময় বাড়ানো হয়েছে পায়রা বন্দরের টার্মিনাল নির্মাণ প্রকল্পেও। যদিও সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রীর দাবি, অযৌক্তিক বরাদ্দ অনুমোদন দেয় না সরকার। গায়ের জুড়ে বা আরবিট্রারি যা ব্যয় হওয়ার তাই হবে। কস্ট কম্প্রোমাইজ করে কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না। জমির দামের ক্ষেত্রে আমাদের সরকার 3 গুণ বেশি দাম দিচ্ছে এখন যাদের জমি, তাকে রিহ্যাবিলিটেট করার জন্য। এইটি দামও তো আপনার ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজু বাদাম ও কফি চাষ বাড়াতে 211 কোটি টাকা আর বসতবাড়ির পড়ে থাকা জমিতে বাগান তৈরিতে 438 কোটি টাকা খরচের অনুমোদন দেয় একনেক। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
ভল্টে থেকে গ্রাহকের 11,40,00,000 টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংকের উপমহাব্যবস্থাপক সহ 5 কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক। জাল কাগজপত্র বানিয়ে অভিযুক্তরা গ্রাহকদের মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত বলে জানান দুদক সচিব। রাজধানীতে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ভল্টে রাখা বেশ কয়েকজন গ্রাহকের স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগ ওঠে ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে সমবায় ব্যাংকের চেয়ারম্যান সহ 9 কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আমাদের দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে একটা মামলা দাখিল করেন এবং মামলায় মহিউদ্দিন আহমেদ ওরফে মহি, চেয়ারম্যান বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, এই 9 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা থেকে 9 আসামির 5 জনকে গ্রেপ্তার করে দুদক। দুদক জানায়, জাল জালিয়াতির মাধ্যমে গ্রাহকের 11,40,00,000 টাকার স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী আত্মসাৎ করেছেন তারা। 11,39,88,686 টাকা মূল্যের স্বর্ণ বিদ্যমান আইন কানুন অনুসরণ না করে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে নিজে এবং অপরকে লাভবান করার উদ্দেশ্যে আত্মসাৎ করেছে। মামলার অন্য আসামিদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে বলে জানায় দুদক। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, করোনাকালে সীমিত পরিসরে বিদ্যার দেবীকে আবাহন, মণ্ডপে মণ্ডপে বসন্তের সাজ, বাণী অর্চনায় সরস্বতী বন্দনা। বলা হয় ভূমিপুত্র, অথচ নেই ভূমির অধিকার কিংবা মাথা গোজার ঠাঁই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে এবার সুদিন ফিরেছে সংগ্রামী মানুষগুলোর। মুজিব বর্ষ উপলক্ষে 3,500 সাঁওতাল পরিবার পেয়েছে আধা পাকা ঘর। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। জীবনের পরন্ত বেলায় আলো ঝলমলের রোদের উষ্ণতা, অথচ কদিন আগেও অনিশ্চিত দিন কেটেছে সাঁওতাল মণ্ডল মুর্মু ও তার স্ত্রী বুদিন হাসদার। নামে ভূমিপুত্র, কিন্তু নেই নিজের কোনো জমি, এমনকি মাথা গোজার ঠাঁই। শেষ বয়সে কর্মক্ষম 2 সন্তানও ছেড়ে যায় বাবা মাকে। তবে সবাই মুখ ফিরিয়ে নিলেও সংগ্রামী এই মানুষগুলোকে ভুলে যায়নি রাষ্ট্র। ভাঙাচোরা মাটির ঘরের দুঃসহ জীবনে এখন আধা পাকা ঘর। সরকার দিচ্ছে, এখন ভালোই হচ্ছে। আগে নিজে কত খাটাখাটনি করে মাটি চটাছি, ঘর করছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঙ্গুরা গ্রামের সাঁওতাল পল্লীতে উৎসবের আনন্দ। প্রধানমন্ত্রীর উপহারের ঘর মিলেছে 50টি পরিবারে। কখনো চিন্তা ছিল না যে এরকম ঘর হবে, এখন তো হয়েছে পাকা ঘর। আমরা তো অনেক খুশি হয়েছি। বাচ্চারা বড় হইলে মাঝে মধ্যে ক্লাস থুয়েও কাজে চলে যায়। একটা স্কুল দিলে ভালো হতো, আর 2টা শিক্ষক। প্রত্যাশা আর প্রাপ্তির অঙ্কটাতে সারা জীবনই গড় মেলে শিবুরাম দাস। রংপুরের তারাগঞ্জের পাটনি সম্প্রদায়ের এই মানুষগুলো সিদ্ধহস্ত হস্তশিল্পে দেশ জোড়া তাদের সুনামও অনেক, অথচ জীবনে ছিল না সুখের দেখা। এখন ঘর দিয়ে পানি পড়ে না, আমরা অনেক শান্তিতে আছি। সবার কষ্ট ছিল, ঘর বাড়ির কষ্ট ছিল, এখন সববারে ঘরে ঘরে খাট সুকেশ। দিন বদলের এই গল্প থেকে বাদ পড়েননি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুচির কাজ করা শ্রী মদন রবি দাসও। 5 মেয়েকে নিয়ে টিনের ভাঙা ঘরের জীবন ছিল দুঃসহ, ছিল উৎকণ্ঠার। ঘর পাওয়ার থেকে খুব ভালো, আসলে মনও ভালো হয়ে গেছে। সাল পালে মনও ভালো, সাবরা ভাঙাছে তো কোন টেনশন ছিল মিয়াগারে নিয়ে আমার। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সমতলের এমন 3,500 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দেয়া হয়েছে মাথা গোজার ঠাঁই। দেশের সকল এলাকায় যেভাবে উন্নয়ন সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও একই রকম সুবিধা পান, সেই বিবেচনা সামনে রেখে তাদেরকেও ঘর দেওয়া হচ্ছে। নিজস্বতা বজায় রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রঙিন ও বাহারি সব জিনিসপত্র নিয়ে যাদের নিত্য ওঠা বসা, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনই ছিল একসময় সাদা কালো হতাশায় নিমগ্ন। আজ তারা পেয়েছেন মাথা গোজার একটু ঠাঁই, আর এর মাধ্যমে সমাজের মূল ধারায় তাদের বেড়েছে সম্পৃক্ততা, বেড়েছে আত্মমর্যাদা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, তারাগঞ্জ, রংপুর। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চিরতরে দৃষ্টিশক্তি কেড়ে নেয়, এমন খবর জানেন না আক্রান্তের সিংহভাগই। কোনো লক্ষণ না থাকায় আংশিক দৃষ্টিশক্তি হারানোর পর টের পান ভুক্তভোগীরা।
নীরব অন্ধত্ব সম্পর্কে সতর্ক করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য ডায়াবেটিসে আক্রান্ত হলে বছরে অন্তত একবার চোখ পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। দীর্ঘ 18 বছর পর ডায়াবেটিসে আক্রান্ত শহীদুল ইসলাম 40 ভাগ দৃষ্টি হারানোর পর জেনেছেন রোগের নাম। গবেষণা বলছে ডায়াবেটিসে আক্রান্ত 57 ভাগই জানেন না তাদের আক্রান্ত হবার খবর। সেখানে ডায়াবেটিস যে চিরতরে দৃষ্টি কেড়ে নিতে পারে সে খবর নেই সিংহভাগের কাছেই। অনেকবার অনেক ডাক্তারের কাছে গেছি, কিন্তু কোনো ডাক্তার আমাকে বলে নাই যে আপনি একটু চক্ষুটা পরীক্ষা করে নেন। ডায়াবেটিস জনিত অন্ধত্বের অপর নাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে চোখের রেটিনায় তৈরি হওয়া কিছু দুর্বল ও অপরিপক্ক রক্তনালী থেকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়, আর এই রক্তক্ষরণ থেকেই শুরু হয় দৃষ্টিহীনতা। রক্তক্ষরণ হওয়ার সময় রোগীরা কমপ্লেন করে যে চোখের সামনে মাছির মতো নড়াচড়া করছে, কিংবা বিদ্যুৎ চমকাচ্ছে, কুয়াশার মতন ঘোলা হয়ে যাচ্ছে। এটা যখন বারবার হতে থাকে এক সময় রেটিনাল ডিটাচমেন্ট মানে পর্দাটা ছিঁড়ে যায় এবং সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করে। আমার ডায়াবেটিস এখন 8, দূরে দেই ঝাপসা ঝাপসা, চোখ মিলতে মিলতে কসকসায়, কুয়াশার মতন দেখি, পরিষ্কার দেখি না। লক্ষণ প্রকাশ না হওয়া ডায়াবেটিস জনিত অন্ধত্ব থেকে মুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। দুঃসংবাদ হলো ডায়াবেটিসের কারণে হারানো দৃষ্টিশক্তি কোনো চিকিৎসাতেই ফিরে আসে না। এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমরা চেষ্টা করি ডায়াবেটিক পেশেন্টের যে ক্ষতি হয়েছে যতটুকু আছে এইটুকু টিকে রাখার জন্য। তারপরেও যদি পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, ফ্লাকচুয়েট করে, তাহলে কিন্তু ওটাও টিকানো যায় না। ডায়াবেটিস রোগীগুলো যেসব ডাক্তারের কাছে যাচ্ছে চিকিৎসকের কাছে, আমার পরামর্শ তারাও যেন এই রোগীগুলোকে প্রতি 6 মাস অন্তর অন্তর একবার যেন চক্ষু পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়, এবং রোগীরাও নিজেরাও যেন একবার করে বছরে 2 বার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চোখটা পরীক্ষা করিয়ে নেন। আন্তর্জাতিক চক্ষু সংস্থা অরবিজ ইন্টারন্যাশনালের গবেষণা বলছে দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় 1 কোটির 25 লাখই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত। তাই নীরব অন্ধত্বের হাত থেকে মুক্তি পেতে ডায়াবেটিসে আক্রান্ত প্রত্যেককেই বছরে অন্তত 1 বা 2 বার চক্ষু পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অর্ঘ্য আর অঞ্জলিতে রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজিত হয়েছেন বিদ্যার দেবী সরস্বতী। বিদ্যা দেবীর আশীর্বাদে সব জরাজীর্ণতা পেরিয়ে পরিপূর্ণ হবে হৃদয়, এমনটাই আশা ভক্তদের। ভুবশয় এই ত্রিলোক জুড়ে জ্ঞানময়ী রূপে তিনি সর্বত্র ব্যাপিনী। এই বিশ্বভুবন প্রকাশিত হয়েছে তার শুক্ল জ্যোতিতে। তাই সরস্বতীর বিশেষ অর্থ জ্যোতির্ময়ী। তিনি তিমির বিনাশী, তমস্যমা জ্যোতির্গময়। ভক্তদের কাছে বীণা এবং পুস্তক ধারিণী মহশ্বেতা। পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের পূজা করেন ভক্তরা। বছর ঘুরে এলো সরস্বতী পূজা, নানা আচারে তাই ভক্তদের উদযাপন। মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা অঙ্গন পরিদর্শনে আসেন ভারতীয় হাইকমিশনার ও ধর্ম প্রতিমন্ত্রী। অতিথিরা বলেন, অসাম্প্রদায়িকতার বড় উদাহরণ বাংলাদেশ। The wisdom of the Bangladeshi people that accepts all religion as truth and celebrates all religion together. So congratulations Bangladesh, congratulations to you on the spirit of Bangladesh. অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে সবার সাথেই আমরা কিন্তু যার যার আপনার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারছে, কোনো অসুবিধা নেই, এবং যার যার ধর্ম তার কাছে বড়, সেটাকে মেনেই কিন্তু আমরা চলছি। করোনা মহামারী কেটে গিয়ে আবারও ফিরবে সুদিন, আলোকিত হবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা বিদ্যার্থীদের। আমরা আমাদের পড়াশোনা যাতে ভালো করতে পারি, ভালো করে আমরা দেশের কল্যাণ করতে পারি, এই চেয়েছি। পড়ালেখার চাওয়ার কি মানে যেন আমি পরীক্ষাতে ভালো ফলাফল করি, কোভিড-19টা যাতে চলে যায় এবং আমরা সবাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আবার আগের মতো ক্লাস করতে পারি। বিমল মানুষ সরস বাসিনী, শুক্ল বসনা শুভ্র হাসিনী, বিনাগঞ্জিত মঞ্জু ভাসিনী। বিদ্যার দেবী সকল প্রাণে জ্ঞান প্রদীপ জ্বালাবে, এমনটাই প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ঝলমলে এলইডি বাতির আলোয় আলোকিত হয়েছে রাজশাহী নগরীর সিটি বাইপাস সড়ক। বিদ্যুৎ সাশ্রয়ী স্বয়ংক্রিয় পদ্ধতির সড়ক বাতিগুলো আনা হয়েছে চীন থেকে। এতে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন নগরবাসী। বাতিগুলোর সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেজন্য সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন নগরপিতা। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট।
চমকে যাওয়ার মতো আলোকিত সড়ক, উত্তরের আমবাগানের নগরী, রাজশাহীর 4 লেনের সিটি বাইপাস সড়ক। সড়কের মাঝেই ডিভাইডারে বসানো হয়েছে চীনের সাংহাই থেকে আনা প্রজাপতির মতো আকর্ষণীয় সড়ক বাতি। সন্ধ্যা নামতেই আধার কাটিয়ে ফুটিয়ে তোলে নতুন রূপ। নগরীর বিলশিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কের ঝলমলে আলো নতুন মাত্রা যোগ করেছে। 4.2 কিলোমিটার সড়কে 174টি পোলে বসানো হয়েছে 348টি বাতি। আলোর তীব্রতা বিশ্লেষণ করে বসানো এসব বিদ্যুৎ বাতিতে রাস্তায় থাকে না এক বিন্দুও ছায়া। স্বাচ্ছন্দ্যে দিন রাত একইভাবে মানুষ চলাফেরা করতে পারবে নির্ভয়ে। আলোটা হওয়াতে আমাদের হেডলাইটও দিতে হচ্ছে না, আবার সব কিছু দেখা যাচ্ছে, দূরের গাড়িও দেখতে পাচ্ছি, খুবই সুবিধা হচ্ছে আর কি। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসব লাইট নিয়ন্ত্রিত হওয়ায় সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ। রাত 12টার পরে থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 1/3 লাইট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তারপরে রাত 2টার পরে হয়তো লোকজন আরও কমে যায়, রাস্তায় পর্যাপ্ত আলো থাকে, আর এক দফা লাইট বন্ধ হয়। ফজরের নামাজের পরে বাকি লাইটগুলি বন্ধ হয়, একবারই বন্ধ হয়। আর সড়ক বাতির সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেজন্য নগরবাসীকে সচেতন হবার আহ্বান জানান মেয়র। কেউ যেন এই পোলগুলিতে কোনো রকম পোস্টার, লিফলেট, প্যানাবোর্ড বা কোনো রকম ব্যানার ইত্যাদি লাগিয়ে যেন এই পোলগুলির সৌন্দর্য নষ্ট না করে ফেলে। গত 11 ফেব্রুয়ারি নান্দনিক সড়ক আলোকায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগরপিতা। চীন থেকে আনা এসব সড়ক বাতিতে সিটি কর্পোরেশনের খরচ হয়েছে 5,22,00,000 টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। We are all careful about those. Do not play with the armed forces. মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে করা হয় আল জাজিরার প্রতিবেদন। ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান সেনাপ্রধানের। বাংলা সংস্করণের রেকর্ডিং লন্ডনে। দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই শঙ্কা থাকে আঘাত আসার। একনেক সভায় প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান। এবং এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে আছে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন। ৩৫ বার পেছালো শুনানি। বেগম জিয়ার অনুপস্থিতি নিয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।